আমাদের লাস্ট ক্লাসে ফেজ রুলের ডেরিভেশন এবং ফেজ রুলের কিছু এক্সাম্পলস নিয়ে আমরা চর্চা করেছিলাম। আজকে আমরা একটা ডায়াগ্রামের মধ্যে, যেখানে আমরা প্লট করব টেম্পারেচার ভার্সাস প্রেশার প্লট করব, এবং সেই ডায়াগ্রামটাকে আমরা নাম দিয়েছি ফেজ ডায়াগ্রাম, যেটা একটা কম্পোনেন্টের বিভিন্ন ফেজ এবং তাদের এক ফেজের সঙ্গে অন্য ফেজের ইন্টারকনভারসেশন, তাদের মধ্যে রিলেশন, এই বিষয়গুলোকে একটা ডায়াগ্রামে আমাদের সামনে তুলে ধরবে। আমরা একদম প্রথমে যখন আলোচনাটা করছি, আমরা for simplicity we will start with the phase diagram of a single substance. এইটাকে আমরা কতগুলো ছবি দেখব বিভিন্ন মেটেরিয়ালের, এবং তাদের ইন্টারকনভারসেশনগুলো আমরা দেখব। ইন্টারকনভারসেশনগুলো কীভাবে হচ্ছে না হচ্ছে, কীভাবে একটা ফেজ থেকে অন্য ফেজে যাচ্ছে, এবং টেম্পারেচার এবং প্রেশার তার উপর কীভাবে কী ইম্প্যাক্ট ফেলছে। ছবি একটু বড় করে দেখানো। একদম প্রথমে যে ছবিটা, দিস ওয়ান, এটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। স্কেল অনুযায়ী আঁকা নেই, এটা একটু জাস্ট স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন। বিস্তারিত আলোচনায় ব্যাপারটা আরো স্পষ্ট হবে। এটা একদম যেটা ফার্স্টে, এই ছবিটা হচ্ছে ওয়াটারের, আর তার নিচের যে ছবিটা সেটা আছে কার্বন ডাইঅক্সাইডের। দ্য ফেজ ডায়াগ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। এটাও নট টু স্কেল। আমাদের আলোচনার মধ্যে আমরা এই দুটো ছবির মধ্যেকার পার্থক্য কি, সেই বিষয়গুলো হচ্ছে যে আমরা আলোচনার মধ্যে নিশ্চয়ই থাকবে। যাক, এই ফেজ ডায়াগ্রামে আমাদের যে বিষয়গুলো ব্রিফলি বুঝে নেওয়ার, সেটা হচ্ছে আমরা এই যেখানে দেখছি এটা আইস, এটা লিকুইড, এটা ভেপার। তাহলে আমাদের যে এই জোনগুলো আছে, এই ডিপ স্কাই ব্লু জোন, লাইট স্কাই ব্লু জোন, দ্য ব্রাউন জোন, এই জোনগুলোতে আমরা দেখছি কোনোটা আইস, কোনোটা লিকুইড, কোনোটা ভেপার, এই বিষয়গুলো বলা আছে। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে যে এই যে এই জোনটা, এই যেটা আমাদের এই এরিয়াটা, দিস এরিয়া, এই এরিয়াতে কি হচ্ছে? এই এরিয়াতে দ্য লিকুইড ফর্ম অফ ওয়াটার ইজ মোস্ট স্টেবল। ফাইন। তেমনি এই যেটা আইস, অর্থাৎ এই যে ডিপ স্কাই ব্লু রিজিয়ন, এখানে বরফ সবচাইতে স্টেবল, এবং এখানে ভেপার সবচাইতে স্টেবল। এবং এই কোনো একটা জায়গাতে, কোনো স্পেসিফিক টেম্পারেচারে আমরা দেখব যে যদি আমরা প্রেশার ইনক্রিজ করি,
যদি আমরা প্রেশার ইনক্রিজ করি, তাহলে একটা ডেফিনিট প্রেশারের পরে সেটা কনভার্ট হয়ে যাবে হচ্ছে লিকুইড। এই আন্ডারস্ট্যান্ডিংগুলো আমাদের থাকবে। আবার একই রকম জিনিস আমরা যদি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের ছবিতে দেখতে পাই, কার্বন ডাইঅক্সাইডের ছবি, কার্বন ডাইঅক্সাইডের ছবিতে অফকোর্স এখানে ভেপার ফেজটা যতটা ছিল ইন কেস অফ ওয়াটার, তার চাইতে অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে, অনেকটা বড় জায়গা জুড়েই থাকার কথা। কারণ আমরা জানি যে কার্বন ডাইঅক্সাইড একটা ওয়াইডার রেঞ্জ জুড়ে গ্যাসীয় অবস্থায় থাকে, এটা আমরা জানি, এর মধ্যে সমস্যার কিছু নেই। এবারে যখন আমরা আমাদের চর্চার মধ্যে এগোচ্ছি, এই জায়গাটা যেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ সালফার, এটা আগের দুটোর চাইতে আলাদা এই কারণে, কারণ এখানে ভেপার আছে, লিকুইড আছে, এবং অ্যাপার্ট ফ্রম ভেপার অ্যান্ড লিকুইড, সলিডের মধ্যে এখানে দুটো রকমের আমরা সলিড দেখতে পাচ্ছি। একটা হচ্ছে রম্বিক, একটা হচ্ছে মনোক্লিনিক। এটা হচ্ছে সলিড সালফারের মধ্যে তার হচ্ছে যে S8 আমরা জানি একটা ক্রাউন সিস্টেম তৈরি করে, সেই ক্রাউন সিস্টেমটা কিভাবে স্ট্যাকিং হবে সেই বিষয়টার ওপর ডিপেন্ড করে রম্বিক এবং মনোক্লিনিক দুটো আলাদা আলাদা সলিড ফেজ আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড অফকোর্স দেয়ার উইল বি ইকুইলিব্রিয়াম between rhombic and monoclinic, and rhombic and monoclinic separately along with the liquid and vapor phase. And you will be amazed to know that even water can form at least 10 kinds of ice. 10 kinds. কিন্তু আমরা যেটা নর্মাল প্রেসারে, অর্ডিনারি প্রেসারে, তার মধ্যে অনলি ওয়ান ফর্ম ইজ স্টেবল, এবং অ্যান্ড আইস ইভেন হ্যাভ সাম ফর্মস which is stable only above 20,000 atm and 100 degrees Celsius. You'll be amazed. Ice above 100 degrees Celsius, ice, but the pressure is 20,000 atm. So many forms of ice, and we are bothered, I'd say we are more concerned only about this form. There are many other forms of ice, many other forms, and these forms are not stable and hence not in consideration as we are talking about, mostly talking about chemistry at standard conditions, normal conditions. Now there are some salient features, of a phase diagram which
we are now going to discuss the salient features of a phase diagram. So here we are discussing the phase rule for a one component system. As we are discussing water only, we are discussing phase of one component system. So when there is a one component system, any one component system, the maximum possibility of degree of freedom is 2. Why? Because we know that we are talking about a one component system, so number of component is 1, and the minimum number of phase possible is 1. It is either in solid phase or liquid phase or gaseous phase 1. So when they have one component system and only one phase, so then we will have 2 degrees of freedom. Therefore, when we are talking about a one component system, it requires maximum of 2 variables to be fixed. Maximum of 2 variables to be fixed. So when we are going to define a system with only one component, then we must clearly mention 2 variables. 2 variables. Fine. Therefore, when we are drawing the phase diagram of a one component system, just keep this thing in mind. আমরা আগেই বলেছি যে আমরা প্রেসার ভার্সেস টেম্পারেচার প্লট করছি। স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে প্রেসার ওয়াই অ্যাক্সিসে, টেম্পারেচার এক্স অ্যাক্সিসে আমরা প্লট করছি আমরা ফেজ ডায়াগ্রাম পাওয়ার জন্য। কিন্তু এটা যদি প্রশ্ন আসে কখনো যে আচ্ছা প্রেসার ভার্সেস টেম্পারেচার প্লট করে দিলেই হবে, ভলিউমের উল্লেখ করার দরকার নেই, বা হচ্ছে আরও কোনো প্যারামিটার উল্লেখ করার দরকার নেই, মানে এটা আমরা বলতে পারবো কিভাবে? দ্যাট অনলি ড্রয়িং প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফ ইজ সাফিসিয়েন্ট, I repeat the word, sufficient to explain the different phases of the system. এটা দরকার আগে বোঝা যে আমাকে প্রেসার ভার্সেস টেম্পারেচার আঁকলেই হবে, আর কিছু লাগবে না, এই দুটো দিয়ে ছবি আঁকে দিলেই হবে। কেন হবে তার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখলাম যে একটা ওয়ান কম্পোনেন্ট সিস্টেম
তার যদি একটাই ফেজ থাকে তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম হতে পারে 2। ঠিক আছে, তার মানে শুধুমাত্র দুটো সিস্টেমকে যদি আমরা, দুটো ভ্যারিয়েবলকে যদি আমরা ক্লিয়ারলি ইন্ডিকেট করতে পারি, তাহলেই আমরা ওই কম্পোনেন্টের ফেজ ডায়াগ্রাম এঁকে ফেলতে পারবো। এবং সেজন্য আমরা পি ভার্সেস টি প্লট করেছি। এবং এই গ্রাফের মধ্যে আমরা কতগুলো বিষয় দেখব। কি দেখব? অফকোর্স উই আর টকিং অ্যাবাউট আ 2-dimensional picture here. The 2-dimensional picture. 2-dimensional picture কি থাকে? There are certain areas, certain curves or lines. Actually, curves are nothing but lines which are not straight. That's all. And points. Curves, lines and points. সো আমাদেরকে একদম প্রথমে বুঝতে হবে যে একটা ফেজ ডায়াগ্রামের কার্ভ, লাইন এবং পয়েন্ট, এই বিষয়গুলোর কি সিগনিফিক্যান্স। একদম গোড়ার আইডিয়া দিয়ে একটু ভাবি না, একদম গোড়ার আইডিয়া দিয়ে একটু ভাবি। যদি আমাদের মনে থাকে, আশা করব মনে আছে, যে আমরা যখন একটা, এই হচ্ছে আমাদের এক্স, এই হচ্ছে আমাদের ওয়াই, আমরা একটা 2-dimensional ভাবনা চিন্তা করেছি। এবারে whenever we are talking about a point, একটা পয়েন্টে কি হয় ভাবার চেষ্টা করো। উই আর টকিং অ্যাবাউট আ পয়েন্ট। যদি আমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, আমাদের খেয়াল পড়বে যে whenever we talk about a point, একটা পয়েন্টের বৈশিষ্ট্য কি? একটা পয়েন্টের বৈশিষ্ট্য হচ্ছে যে তার একটা কোঅর্ডিনেট থাকে, একটা কোঅর্ডিনেট থাকে। ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা যখনই একটা এক্স ভার্সেস ওয়াই প্লট করছি এবং ওই প্লটে অন দ্য প্লেন অফ দ্য পেপার আমরা একটা পয়েন্ট নিয়েছি, ওই পয়েন্টের একটা কোঅর্ডিনেট থাকে, পি কমা কিউ বলেছি। তাহলে হচ্ছে যে ওর এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে পি, ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে কিউ। অর্থাৎ ভালো করে বোঝো, আমরা এই গ্রাফ আঁকছিলাম, কি গ্রাফে কি থাকবে? আমাদের গ্রাফে কি থাকবে? পি ভার্সেস টি। ঠিক আছে, আমাদের গ্রাফে কি থাকবে? পি ভার্সেস টি। এবার এই পি ভার্সেস টি গ্রাফের একটা পয়েন্ট মানে তার পিটাও ফিক্সড, কিউটাও ফিক্সড, প্রেশার অ্যান্ড টেম্পারেচার দুটোই তার ফিক্সড। ঠিক আছে, পি ফিক্সড, কিউ ফিক্সড, দুটো জিনিস পেয়ে গেলাম। অর্থাৎ এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট দুটোই ফিক্সড, অর্থাৎ প্রেশার এবং টেম্পারেচার দুটোই ফিক্সড। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই ফেজ ডায়াগ্রামের একটা পয়েন্ট একটা নন ভ্যারিয়েন্ট সিস্টেমকে ইন্ডিকেট করে। অর্থাৎ একটা পয়েন্ট ইন্ডিকেট করে সেটা এমন একটা জায়গা যেখানে প্রেশার, টেম্পারেচার দুটোই ওয়েল ডিফাইন্ড। অর্থাৎ একটা পয়েন্ট ইন্ডিকেট করে এমন একটা কন্ডিশন যেখানে কোনো কিছু পাল্টে দেওয়ার নেই। এভরিথিং ইজ প্রি-ডিফাইন্ড, এভরিথিং ইজ ওয়েল ডিনোটেড। ফাইন, আমরা বুঝতেই পারছি এরিয়া, অন্যটাকে বলে এরিয়া,
এরিয়া ইজ অফকোর্স আ বাইভ্যারিয়েন্ট সিস্টেম, অর্থাৎ এরিয়া এমন একটা জায়গা যেখানে প্রেশার পাল্টাতে পারে, যেখানে টেম্পারেচার পাল্টাতে পারে, দুটোই পাল্টাতে পারে। অ্যান্ড ফাইনালি দ্য কার্ভ or a line, it represents a univariant system, অর্থাৎ একটা কার্ভ বা একটা লাইন হচ্ছে এমন একটা জায়গা, এমন একটা অঞ্চল যেখানে আইদার প্রেশার অর টেম্পারেচার কোনো একটা ফিক্সড, আমি দুটোই একসাথে পাল্টে দিতে পারবো না। এটা ইন্ডিকেট করে হচ্ছে কার্ভ অর আ লাইন ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম। এবার যদি আমরা জল নিয়ে আলোচনা করব বলেছিলাম, যদি আমরা ওয়াটার সিস্টেমে আসি, ওয়াটার সিস্টেমে একদম প্রথমে গোড়ার কথা যে আমার এখানে 3 রকমের ফেজ আছে, একটা সলিড ফেজ, একটা ওয়াটার ফেজ বা লিকুইড ফেজ এবং একটা গ্যাসিয়াস ফেজ বা ভেপার ফেজ। 3টে ফেজ নিয়ে আমরা কাজ করছি, আইস, ওয়াটার অ্যান্ড ভেপার। তাহলে আমরা যখনই ওয়াটার নিয়ে আলোচনা করতে বসবো, আমাদের একদম প্রথমে আইডিয়াটা কি থাকবে যে ওয়াটার হচ্ছে একটা 3 ফেজ 1 কম্পোনেন্ট সিস্টেম। 3 রকম ফেজ আছে, সলিড, লিকুইড, গ্যাস, এবং কম্পোনেন্ট একটাই ওয়াটার, H2O। এই সলিড থেকে লিকুইড যাওয়া বা লিকুইড থেকে গ্যাসে যাওয়ার ফলে তার হচ্ছে কম্পোনেন্টটা ফিক্সড আছে এবং এই কম্পোনেন্টের কিন্তু কোনো রকম কোনো পরিবর্তন ঘটেনি। এটা হচ্ছে আমরা ওয়াটার সিস্টেম সম্বন্ধে জানি। এবারে যদি 3টে ফেজ হয়, আইস, ওয়াটার এবং ভেপার, এই 3টে সিস্টেম নিয়ে ভাবতে বসলে একদম পরিষ্কার কথা, আমার এখানে হচ্ছে যে 3টে ইকুইলিব্রিয়াম চলে এলো। একদম স্পষ্টভাবে দেখতে গেলে আমার 3টে ইকুইলিব্রিয়াম চলে এসছে। 1 নাম্বার হচ্ছে একটু ক্রিটিক্যাল, সত্যি কথা, কারণ বুঝতেই পারছি যে এই জিনিসটা আমাদের আইডিয়াতে খুব একটা আসেনি, এটা আসেনি। রেগুলার চর্চার মধ্যে এটা খুব একটা থাকে না। আইস ভেপার ইকুইলিব্রিয়াম রেগুলার চর্চায় খুব বেশি থাকে না। আমরা এই দুটো ইকুইলিব্রিয়াম আমাদের কেমিস্ট্রির চর্চায় এতদিনে বহুবার দেখেছি, বারবার দেখেছি, এদিক ওদিক কিছু বক্তব্য নেই, আমরা এগুলো বারবার দেখেছি। এবারে আমাদের যেটা হচ্ছে যে এখানে বলার বিষয় যে যদি আমাদের এটা খেয়াল থাকে যে এই আইস ওয়াটার এবং ওয়াটার ভেপার, এই দুটো ইকুইলিব্রিয়াম আমাদের চর্চার মধ্যে বারবার ঘুরে ফিরে এসছে। আইস ভেপার ইকুইলিব্রিয়ামটা আমরা বারবারই বলছি, আমরা একটা ছবিতেও আলটিমেটলি গিয়ে দেখব যে এটা একটু নড়বড়ে ব্যাপার আছে, কারণ মেল্টিং তার উল্টো দিকে ফ্রিজিং এবং বয়েলিং তার উল্টো দিকে কন্ডেনসেশন, এই বিষয়গুলো যতটা চর্চায় এসেছে, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন জলের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। আমরা ছবিতে এলেই বুঝতে পারবো যে কেন গুরুত্বপূর্ণ নয়, বা কেন হচ্ছে আমরা যখন ইউজুয়াল টেম্পারেচার প্রেসারে ভাবনা চিন্তাগুলো করেছি তখন ওটা খুব বেশি প্রায়োরিটি পায়নি। দেখব আমরা। তাহলে আমরা এই হচ্ছে ছবিতে এসে পৌঁছে গেলাম। এই হচ্ছে ডায়াগ্রাম, যেটা হচ্ছে ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার সিস্টেম। ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার সিস্টেম।
এখানে আমরা টেম্পারেচার প্লট করেছি। এটা বারবার বলার কথা যে এটা বলাই যায় যে এটা হচ্ছে যে আচমকা কেন হলো, ডিগ্রি সেলসিয়াস নিয়ে কেন করা হলো, কেলভিনে করার কথা ছিল। একদমই ঠিক, এর মধ্যে গোলমাল কিচ্ছু নেই, কেলভিনে করাই যেত। এবং যেহেতু হচ্ছে যে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেল, যদি আমাদের এটা মাথায় থাকে যে ওই স্কেলের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যেমন হচ্ছে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল, ইফ ইউ কম্পেয়ার, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা একটা পার্থক্য আছে। সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলে পার্থক্য আছে ভ্যালুতে, কিন্তু স্কেলে কোনো পার্থক্য নেই। আরও ভালো করে বলতে গেলে একটা সেলসিয়াস স্কেলে 5 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ আর কেলভিন স্কেলে 5 ডিগ্রি ইনক্রিজ, একটু ভুল হলো বোধহয় বলতে, তাই না? ভালো করে ভাবো, ভুল হলো কি? ভুল হলো না, ওই ডিগ্রি কিন্তু সেলসিয়াস এবং ফারেনহাইটের জন্য, ঠিক আছে, কেলভিনে ডিগ্রি হয় না। তো যাক, 5 ডিগ্রি সেলসিয়াস ইনক্রিজ আর 5 কেলভিন ইনক্রিজ, একই গল্প। কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি ফারেনহাইট কিন্তু ম্যাগনিচিউডটা আলাদা, ম্যাগনিচিউডটাই আলাদা। এনিওয়ে, এটা কেলভিনেও আঁকা যেত ছবিটা, প্রবলেম কিছু নেই। এবং দেখতেই পারা যাচ্ছে যে সেলসিয়াসে আঁকার জন্য যেটা ঘটনাটা ঘটেছে, যে আমরা জেনারেলি যে কোনো সময় একটা এক্স ওয়াই গ্রাফ প্লট করতে গেলে এই যে অরিজিনের যে পয়েন্টটা, অরিজিন পয়েন্টটাকে আমরা জেনারেলি 0,0 বলি, তো সেটা এখানে বলা যায়নি, কারণ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসটা মাঝপথে এসছে। মানে এটা সেলসিয়াস স্কেল, এটা কিন্তু এক্সের ক্ষেত্রে কিন্তু এটা 0 নয়। মানে এই আমাদের যে এই লাইনটা যদি আমরা এইরকম একটা লাইন যদি আমরা দিয়ে রাখি, তাহলে এই লাইনটার লেফট সাইডে কিন্তু টেম্পারেচারের ভ্যালুটা, যেহেতু আমরা সেলসিয়াস ধরেই হিসাব করেছি, সেই টেম্পারেচারের ভ্যালুটা কিন্তু নেগেটিভ হবে। এনিওয়ে, যেটা আমরা এগোচ্ছিলাম, এবং এটা হচ্ছে যেহেতু আমরা দেখো যেটুকু গোড়ার কথা বলে নেওয়া, দেখলেই বুঝতে পারবে যে 0 ডিগ্রি সেলসিয়াস আর এটা হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার নিয়ে আমরা যেখানে এসে এই যে এইখানে আমরা যে পয়েন্টটায় পৌঁছবো, সেই পয়েন্টটাতে হচ্ছে কিন্তু এটা, এবং এইটা হচ্ছে যে আমাদের আমরা জানি এটা হচ্ছে যে এটা কি, এটা যে আমাদের স্ট্যান্ডার্ড বয়েলিং পয়েন্ট। গোলমাল কিছু না, গ্রাফটা বোঝার জন্য এগুলো দেখো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বয়েলিং পয়েন্ট, ঠিক আছে। আর হচ্ছে এই যে এটা এখানে একটু গোলমাল হয়েছে, এই যে এই পয়েন্টটা এখানে যেটা আছে, এই পয়েন্টটা, দিস পয়েন্ট, এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রিজিং পয়েন্ট বা মেল্টিং পয়েন্ট। কঠিন কিছু না, দেখলেই বুঝতে পারবে যে আমার হচ্ছে যে এই জায়গাটা হচ্ছে আইস, এবং এইখান থেকে এইটা হচ্ছে ওয়াটার, আইস থেকে ওয়াটার, এবং এই কোথা দিয়ে যাবে সেটা ডিপেন্ড করবে কেমন প্রেশার দিয়েছি তার উপরে। ফাইন, এবারে তাহলে আমার এখানে একদম গ্রাফে আমি একদম গোড়ায় 3টে মোটামুটি লাইন খুঁজে পেয়েছি। লাইন, এই কার্ভগুলো হচ্ছে কি ইন্ডিকেট করে? কার্ভগুলো হচ্ছে যে ইউনিভ্যারিয়েন্ট। কার্ভে দুটো জিনিস পাল্টানো যায় না, একটা জিনিস পাল্টানো যায়। মানে আমি এটা বলতে চাইছি, কার্ভে
এই যে আলোচনা করতে গিয়ে আগে বললাম যে if you could recall, curve or a line represents a univariate system. এই যে কি বলেছি, কার্ভকে বলেছি ইউনিভ্যারিয়েন্ট। হ্যাঁ, এই ইউনিভ্যারিয়েন্ট কথার মানে কি? ইউনিভ্যারিয়েন্ট কথার মানে হচ্ছে যে এই যে কার্ভ, এখানে তিনটে মূলত কার্ভ আছে। আবার বলে দিয়ে ভালো করে একবার, ও এ, ও এ একটা কার্ভ আমরা দেখতে পাচ্ছি, এই ও থেকে বেরিয়ে এ অবধি, ও এ, ও এ কার্ভের এদিকে সলিড আইস, এদিকে ভেপার। ও এ কার্ভটা হচ্ছে একটা খুব একটা কঠিন জায়গাতে কেন বলছি, যে এইখানে প্রেসারের গল্পটা দেখো, ভেরি লো, অলমোস্ট ভ্যাকুয়াম। আমাদের এমনি স্ট্যান্ডার্ড অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে 760 মিলিমিটার, 760 মিলিমিটার, এটা হচ্ছে মিলিমিটার অফ মার্কারি, সেটা আমার অ্যাটমসফিয়ার। এটা হচ্ছে ইভেন লেস দ্যান 4.58 মিলিমিটার। দেখো ভালো করে, ওএ, দ্যাট ইজ দ্য সাবলিমেশন কার্ভ। আগেই বলেছিলাম যে এটা খুব কঠিন ব্যাপার, আইস ভেপার চেঞ্জ রেগুলার চর্চার মধ্যে একটা জিনিস নয়। কেন নয় বুঝতেই পারা গেল, অলমোস্ট ভ্যাকুয়ামে থাকলে ঘটনাটা ঘটবে যে আইস থেকেই ভেপার বেরিয়ে যাবে, আইস থেকেই ভেপার বেরিয়ে যাবে। আরো ভালো করে বলি গল্পটা, সাবলিমেশন ঘটনাটা, সাবলিমেশন ঘটনাটা কখন ঘটে বারবার বুঝতে হবে, সাবলিমেশন ঘটনাটা কখন ঘটে। যেটা হচ্ছে যে আমাদের ওই প্রেসার, টেম্পারেচার, এই বিষয়গুলো তো একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। আই মিন একটা যে কোনো চেঞ্জ কোন টেম্পারেচারে হবে, এটা কিন্তু গভর্ন বাই দ্য প্রেসার, বা উল্টোটাও, কোন প্রেসারে কন্ডেন্স করবে টেম্পারেচার ঠিক করবে, বা আদৌ করবে কিনা। তো এবারে যেটা হচ্ছে যে সাবলিমেশন হয় যখন কোনো একটা প্রেসার রিজিয়ানে তার যেটা মেল্টিং পয়েন্ট, তার এবং তার যেটা বয়লিং পয়েন্ট, এই জিনিসগুলো এক্সেপশনালি ক্লোজে চলে আসে, এক্সেপশনালি ক্লোজে চলে আসে। আমরা এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করব, কিন্তু বোঝা যাচ্ছে যে খুব সহজ কথা নয়। বাকি দুটো পয়েন্ট খুব সিম্পল। এই যে ওবি একটা পয়েন্ট, ওবি একটা হচ্ছে যে লাইন, এটা হচ্ছে বয়েলিং কার্ভ বা ভেপার প্রেসার কার্ভ, যা হোক বলা যেতে পারে, কারণ এর একদিকে হচ্ছে ওয়াটার, একদিকে হচ্ছে ভেপার, আর ওসি হচ্ছে ফিউশন কার্ভ, একদিকে আইস একদিকে ওয়াটার। যেটা বলছিলাম ইউনিভ্যারিয়েন্ট, ইউনিভ্যারিয়েন্ট মানে এই যে ওসি একটা লাইন, ওসি একটা পয়েন্ট, তার মধ্যে এইরকম এরকম যদি কতগুলো পয়েন্ট দেখতে থাকি, বিভিন্ন পয়েন্ট যদি দেখতে থাকি, এই পয়েন্টগুলোতে যেগুলো আর কি লাইনের উপরে যারা যারা আছে, একটু ভাবনা চিন্তা করলেই বোঝা যাবে যে এই পয়েন্টগুলোতে আমি প্রেসার বা টেম্পারেচার যে কোনো একটা কত হবে ঠিক করে দিতে পারি, যে আমি প্রেসার হচ্ছে 218 অ্যাটমসফিয়ার নেব, নাকি 1 অ্যাটমসফিয়ার নেব, নাকি 0.5 নেব, আমি ঠিক করতে পারি। কিন্তু যেই আমি কত অ্যাটমসফিয়ার নেব, কোন অ্যাটমসফিয়ার নেব, সেটা ঠিক
করে দিয়েছি, তার সাথে সাথেই কিন্তু টেম্পারেচার কত হবে সেটা ঠিক করার আর হচ্ছে কিন্তু আমার ফ্লেক্সিবিলিটি নেই। কারণ আমি যদি যেই মাত্র হচ্ছে যে আমি এখানে একটা প্রেশার ফিক্স করে দিলাম, সেই জন্য ছবি দিয়ে এখানে এসে পৌঁছবে, এবং আমরা জানি যে হচ্ছে যে এখান থেকে যদি আমাদের হচ্ছে যে এখান থেকে যেই পৌঁছলো এসে প্রেশার ফিক্স করে দিয়েছি, তার অমনি করসপন্ডিং নিচে এসে কোন টেম্পারেচারে পৌঁছবে সেটা কিন্তু ফিক্সড হয়ে গেল। মানে প্রেশারটা যেই ফিক্সড হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কিন্তু টেম্পারেচার কত হবে সেটা কিন্তু আমার হাতে আর নেই, সেটা সিস্টেম আগে থেকে ফিক্স করে ফেলেছে। and that is why all curves and lines are univariant. হয় প্রেশার নয় টেম্পারেচার, কোনো একটা বলতে পারি, সবটা বলতে পারি। তো এবার এই গ্রাফের এই পয়েন্টগুলো আমরা দেখে নেব। ও যেখানে আমাদের এই তিনটে কাট করেছে, সাবলিমেশন কার্ভ, ভেপার প্রেশার কার্ভ অ্যান্ড ফিউশন কার্ভ। ও ইজ দ্য পয়েন্ট যেখানে সলিড, লিকুইড এবং গ্যাস তিনটে জিনিস একসাথে আছে, একসাথে ট্রিপল পয়েন্ট। ভ্যালুটা মনে রাখাই ভালো, মুখস্থ রাখাই ভালো। ইটস 4.58 millimeter of mercury and 0.0098 degree Celsius temperature. That is a triple point of water, non-variant. প্রেশার, টেম্পারেচার দুটোই ফিক্সড, পাল্টানোর কিচ্ছু নেই। এটাই পয়েন্ট যেখানে তিনটে একসাথে ইকুইলিব্রিয়ামে থাকবে, তিনটে একসাথে যেখানে ইকুইলিব্রিয়ামে থাকবে। আর পয়েন্টগুলো আমরা দেখেছি। ই একটা পয়েন্ট, ই পয়েন্টটা কি আমরা বলেছি, এটা হচ্ছে যে নর্মাল ফ্রিজিং পয়েন্ট। ডি ইজ দ্য পয়েন্ট, এটা হচ্ছে নর্মাল বয়লিং পয়েন্ট। অ্যান্ড নাও বি, এই এখানে ওয়াটার, এখানে ভেপার, এই তো হচ্ছিল, বেশ হচ্ছিল, ওয়াটার ভেপার, ওয়াটার ভেপার। হ্যাঁ, মানে জাস্ট যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা, যাওয়া আসা চলছিল। ওয়াটার থেকে ভেপার, আবার ভেপার থেকে ওয়াটার, ওয়াটার থেকে ভেপার, ভেপার থেকে ওয়াটার, ভালোই চলছিল। গোলমালটা কোথায় হলো? গোলমালটা হলো আমরা আগের চর্চায় পড়েছি ক্রিটিক্যাল পয়েন্ট। ইফ ইউ কুড রিকল, আমরা এটা ইউ ক্যান ইজিলি গো থ্রু দ্য lectures in the playlist kinetic theory of gas. ওখানে আমরা ক্রিটিক্যাল ফেনোমেনা, দ্য স্পেসিফিক লেকচার ক্রিটিক্যাল ফেনোমেনাতে আমরা আলোচনা করেছিলাম। ক্রিটিক্যাল পয়েন্ট হচ্ছে সেই পয়েন্ট যেখানে আমরা একটু আগে বলতে আমাদের ক্লাস আলোচনায় বলেছি আমরা যে কোন প্রেসারে, কোন টেম্পারেচারে ভেপার থেকে ওয়াটার হবে সেটা ফিক্সড। প্রেসার পাল্টালে টেম্পারেচার পাল্টাবে, এবং টেম্পারেচার পাল্টালে প্রেসার পাল্টাবে। টেম্পারেচার ঠিক করে দেবে যে কোন প্রেসারে ভেপার থেকে লিকুইড হবে, অথবা আদৌ হবে কিনা। দ্য ক্রিটিক্যাল পয়েন্ট বি ইজ দ্যাট ভেরি পয়েন্ট যেখানে আদৌ হবে কিনার প্রশ্ন এসে গেছে। মানে এটা ভাবা যেতেই পারত যে এই যে আমরা লাইনটা করেছিলাম, এই যে পয়েন্টটা লাইনটা যাচ্ছিল, এটা এরকম বাড়িয়ে দিলে কি ক্ষতি হতো? চলতে থাকতো। বলছে না, আর চলতে থাকার জায়গা নেই। 374 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার অফ ওয়াটার।
তারপরে যত ওদিকে টেম্পারেচার যত বাড়তে থাকবে, সেই টেম্পারেচারে গিয়ে হচ্ছে যে এই লাইনকে হচ্ছে এক্সটেনশন করা যাবে না। অর্থাৎ ভেপার প্রেসার কার্ভের অস্তিত্ব ওই স্পেসিফিক টেম্পারেচারের পরে আর থাকবেই না। আমি ভেপার প্রেসারকে হচ্ছে যে চাপ দিয়ে আমি লিকুইড বানিয়ে দেবো ভেপার প্রেসারকে, সেটা আর সম্ভবই হবে না। কনস্ট্রেইন মাথায় রাখতে হয়। আমাদের আলোচনায় আমরা কার্ভ দেখেছি, তিনটে স্টেবল কার্ভ। তিনটে স্টেবল কার্ভ কি? একটা ওএ, একটা ওবি, একটা ওসি। তিনটে আমরা স্টেবল কার্ভ দেখেছি, তিনটে স্টেবল কার্ভ দেখেছি। এবং ও এ প্রাইম, এটা হচ্ছে আমাদের একটা মেটাস্টেবল কার্ভ। মেটাস্টেবল কার্ভ আমরা দেখেছি। ফাইন। এবারে একদম প্রথমে যদি আমরা যে কার্ভটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কোন কার্ভ? সেটা হচ্ছে কার্ভ ওবি। জানি আমরা এটা ভেপার প্রেসার কার্ভ। এবার এখানে দুটো ফেজ, একটা ওয়াটার ফেজ, একটা ভেপার ফেজ। ওয়াটার ফেজ, ওয়াটার ভেপার ফেজ, ঠিক আছে? দুটো ফেজ, একটা ওয়াটার, একটা ভেপার, লিকুইড এবং গ্যাস, এটা ইকুইলিব্রিয়ামে এক্সিস্ট করছে। এই পয়েন্ট ডি, এখানে কি হবে? এই পয়েন্ট ডিতে গিয়ে কি হবে? আমরা আগেই ডিফাইন করেছিলাম যে ভেপার প্রেসার of a liquid will be equal to the atmospheric pressure. That is what we have defined as the boiling point of a liquid, that specific temperature where the vapor pressure of the liquid equals atmospheric pressure. যেটা বললাম, the curve OB finishes at point B, finishes, যেটা হচ্ছে 374. This is the critical temperature and 218 atmospheric pressure. It is the critical pressure. এই ক্রিটিক্যাল টেম্পারেচার আর হচ্ছে ক্রিটিক্যাল প্রেসার, এখানে যেটা হলো যে লিকুইড, ওয়াটার অ্যান্ড ভেপার আর ইনডিস্টিংগুইশেবল। এবং তারপরে যদি হচ্ছে যে আমরা টেম্পারেচার বাড়িয়ে দিই, ভেপারকে আর লিকুইডে ফেরানো যাবে না। ওই টেম্পারেচারে লিকুইডের বিহেভিয়ার হয়ে গেছে গ্যাসের মতো। তার চাইতে একটু নিচে, একটু উপরে উঠলেই টেম্পারেচার আর পাত্তাই করতে পারা যাবে না। অর্থাৎ আর হচ্ছে সেই ভেপারকে প্রেসার দিয়ে ফেরানো যাবে না। আমরা বলেছি ফেজ রুলে কি ছিল? কম্পোনেন্ট 1 লাইন মানে হচ্ছে যে সেখানে হচ্ছে যে দুটো ফেজকে ইন্ডিকেট করছে, তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 1, ইউনিভ্যারিয়েন্ট সিস্টেম। এবারে OA, যেটা বলেছি আমরা, গুরুত্বপূর্ণ কথা, এটা সাবলিমেশন কার্ভ। খুব সোজা নয়, কারণ এখানে দুটো ফেজই একসাথে এক্সিস্ট করছে, আইস এবং ভেপার। এই যে ওয়েটা, এটা মোটামুটি গিয়ে পৌঁছবে হচ্ছে অ্যাবসলিউট জিরোতে, যেখানে ভেপার বলে আর কিছু হচ্ছে যে থাকবে না। ভেপার থাকবে না, খালি সলিড থাকবে। কেন সলিড থাকবে, কেন ভেপার থাকবে না কেন? আরে বাবা,
আমরা তো আগেই বলেছিলাম যে আমরা যে চার্লসের সূত্র পড়েছি, অ্যাবসলিউট জিরো পড়েছি, অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরোতে কি হয়? অ্যাবসলিউট জিরোতে গ্যাসের ভলিউম জিরো হয়ে যায়। কিন্তু আমাদের খুব একটা অ্যাবসলিউট জিরো নিয়ে এমনিতে বাস্তব দুনিয়ায় চিন্তায় পড়তে হয় না, চাপে পড়তে হয় না। কেন? কারণ ওই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যাওয়া পর্যন্ত, ওই অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে যাওয়া পর্যন্ত কোনো পদার্থ সাধারণত গ্যাস আর থাকে না। তার আগেই সে হয় তরল হয়ে যায়, না হলে কঠিন হয়ে যায়। হ্যাঁ, কঠিন সবাই হয়ে যাবে, তরলও থাকবে কেন তখন আর। তো যাও, যেটা মাথায় রাখার বিষয় যে অ্যাবসলিউট জিরোতে ভেপার বলে কিন্তু কিছু আর এক্সিস্ট করে না, দ্য কার্ভ ওয়ে। এবার আমরা যদি হচ্ছে যে আমাদের পয়েন্টগুলো দেখে নিই, যে এরিয়া এওসি, এরিয়া এওসি, এরিয়া এওসিতে কি হয়েছে? আইস পাওয়া যাচ্ছে। এরিয়া সিওবিতে কি হয়েছে? ওয়াটার পাওয়া যাচ্ছে। এরিয়া বিলো বিওএ, বিওএ এতে কি পাওয়া যাচ্ছে? ভেপার পাওয়া যাচ্ছে। এবার কার্ভগুলো দেখি, ভালো করে ভালো করে খুঁজে খুঁজে কার্ভগুলো বার করি। এটাই হচ্ছে শেষ কাজ আজকের, খুঁজে খুঁজে কার্ভগুলো বার করা। কার্ভগুলোতে কি হয়েছে? একটা কার্ভ হয়েছে ওবি, ওবি পেয়ে গেছি, ভেপোরাইজেশন কার্ভ, লিকুইড ভেপার, ফেজ দুটো, ডিগ্রি অফ ফ্রিডম 1, ফাইন। তারপরে কি পেয়েছি? ওয়ে, ওয়ে হচ্ছে সাবলিমেশন কার্ভ, ভালো কথা। ওসি, ওসি হচ্ছে ফিউশন কার্ভ। সেখানে কি হয়েছে? এটা হচ্ছে যে সলিড অ্যান্ড লিকুইড। এইটাতে যেটা বলার বিষয়, এই যে এই ওসি, মানে এই যে এই রকম গ্রাফটা অন্য অনেক লিকুইডের ক্ষেত্রে, অন্য অনেক লিকুইডের ক্ষেত্রে কিন্তু গ্রাফটা এরকম হতে পারে, হওয়ারই কথা। কেন হওয়ার কথা বলছে? কারণ বলছে যে এতে একটা উল্টো ঘটনা আছে। উল্টো বা উল্টো বলা উচিত না, বলা ভালো, একটা ব্যতিক্রমী ঘটনা আছে, একটা অ্যানোম্যালাস ঘটনা আছে। যেটা হচ্ছে যে এই প্রেশার যত বেড়েছে, প্রেশার যত বেড়েছে তত হচ্ছে যে এই আইস থেকে ওয়াটারে যাওয়ার মেল্টিং পয়েন্টটা, যেটা মেল্টিং পয়েন্ট কিন্তু কমে গেছে। প্রেশার যত বেড়েছে মেল্টিং পয়েন্ট তত কমেছে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড লিকুইডের প্র্যাকটিস নয়। কারণ স্ট্যান্ডার্ড লিকুইড সলিড থেকে যখন সে মেল্ট করে লিকুইডে আসে তার ভলিউম ইউজুয়ালি বাড়ে। কাজেই সেটা প্রেশার বাড়ালে কম টেম্পারেচারে হয়ে যাওয়ার কথা নয়। যেহেতু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে ওয়াটারের ক্ষেত্রে একটা আমরা অ্যানোমেলাস এক্সপ্যানশনের গল্প পেয়েছি, আইস থেকে ওয়াটার হয়ে গেলে হচ্ছে যে তার হচ্ছে যে ভলিউম কমে যায়। আইস থেকে ওয়াটার হয়ে গেলে ভলিউম কমে যায়, ওয়াটার থেকে আইস হয়ে গেলে ভলিউম বেড়ে যায়। আইস ইজ লাইটার দেন ওয়াটার। এই ঘটনাটা ঘটেছে বলে কিন্তু ফিউশন কার্ভের স্লোপটা উল্টো দিকে হয়েছে। উল্টো দিকে বলতে ইউজুয়ালি লিকুইডের ক্ষেত্রে যেমন হয়, ইউজুয়াল কম্পোনেন্টের ক্ষেত্রে যেমন হয় সেরকমটা কিন্তু হয়নি। এবং যেটা আমাদের এর পরের যেটা কার্ভ ও এ প্রাইম,
দিস ইজ আ মেটাস্টেবল ভেপোরাইজেশন কার্ভ। মেটাস্টেবল ভেপোরাইজেশন কার্ভ, কঠিন কথা লিকুইড এবং ভেপারের, কিন্তু এটা মেটাস্টেবল। কেন মেটাস্টেবল বলা হচ্ছে এই বিষয়টাকে, ভাবনা চিন্তায় আসি আমরা। কঠিন কিছু না, একদম কঠিন কিছু না। এইরকম একটা জায়গাতে একটা ডেফিনিট প্রেশার আমরা ভাবনা চিন্তা শুরু করেছি। কি আছে এটা? আইস। কি আছে এটা? আইস। আইস থেকে এইখানে এসে পৌঁছেছে, এখানে এসে পৌঁছেছে। এবার তাহলে এই প্রেসারে, যেহেতু আবার ভালো করে ভেবে দেখো, কঠিন ব্যাপার না, চাইলেই বুঝবে সাবলিমেশনের গোড়ার কথা। সাবলিমেশন কোথাও কেন হচ্ছে, একদম কঠিন কিছু না। বিও, বিও হচ্ছে আমার ভেপার প্রেসার কার্ভ। বিও হচ্ছে আমার ভেপার প্রেসার কার্ভ। এই ভেপার প্রেসার কার্ভ নিয়ে আমি আলোচনা করছি। বিও, ভেপার প্রেসার কার্ভ। এবার বিওকে এক্সটেন্ড করে বাড়িয়ে দেওয়া হয়েছে ও এ প্রাইম পর্যন্ত। ফাইন, তাহলে এই যেটা কার্ভ আরেকবার দেখে নিই। ওয়ে, ওয়েটা কিন্তু হচ্ছে আসলে লিকুইড এবং ভেপারের ইকুইলিব্রিয়াম। অর্থাৎ এই যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে লিকুইড এবং ভেপারের ইকুইলিব্রিয়াম। এই দিস ওয়ান। এবারে যেটা হলো মুশকিলের ব্যাপারটা, যেটা হলো এখানে মুশকিল আর কিছু না, মুশকিলের ব্যাপার হচ্ছে যে, অর্থাৎ এটা হচ্ছে একটা বয়েলিং পয়েন্ট, ওই স্পেসিফিক প্রেসারে এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট। এইখানে এইখানে এসে পড়েছে বয়েলিং পয়েন্টটা, বয়েলিং পয়েন্ট। এবার আরেকটু এগিয়ে গিয়ে আমরা পৌঁছে গেছি এইখানে। এইখানে এই লাইনটাকে আরো একটু বড় করি, ভালো করে বোঝার বিষয়। এটাকে এক্সটেন্ড করে আমি এখানে এসে পৌঁছেছি। তাহলে আমি এখানে নিচে নেমে যে এই পয়েন্টটা পেয়েছি, এই পয়েন্টটা কি? কারণ এটা হচ্ছে আইস থেকে এই জায়গাটাতে, এটা হচ্ছে লিকুইড থেকে ভেপারে যাওয়ার জায়গা। আর আমি যদি আইস থেকে ওয়াটারে যাওয়ার যে জায়গাটা আছে, আইস থেকে ওয়াটারের যে গ্রাফটা আছে, এবার আমাকে তাহলে হচ্ছে যে এই লাইনটাকে এখানে হচ্ছে যে এক্সটেন্ড করতে হচ্ছে। এটা আইস ওয়াটারের, অর্থাৎ আমি এখান থেকে এলে যে ঘটনাটা ঘটবে কঠিন কিছু না, দেখলেই বুঝবে। এই পয়েন্ট থেকে যদি কেউ যাত্রা শুরু করে, সে আগে এসে পৌঁছবে এখানে, যেটা হচ্ছে লিকুইড এবং ওয়াটারের ইকুইলিব্রিয়াম। তারপরে এসে পৌঁছবে এখানে, যেটা হচ্ছে আইস ওয়াটারের ইকুইলিব্রিয়াম। অর্থাৎ যে গল্পটা হয়েছে, এক কথায় বলতে গেলে সাবলিমেশনের ঘটনাটা ওই জায়গাতে এসছে কেন? কারণ ওই জায়গাতে বয়েলিং পয়েন্ট এর যে ভ্যালু, যে টেম্পারেচার, সেটা মেল্টিং পয়েন্টের চাইতে কম হয়ে গেছে। বয়েলিং পয়েন্ট হ্যাজ বিকাম লেস দ্যান মেল্টিং পয়েন্ট। তাই মেল্টিং পয়েন্ট থেকে যখনই হচ্ছে মেল্টিং পয়েন্টে লিকুইড হলো, তো অলরেডি তখন সে বয়েলিং পয়েন্ট ছাড়িয়ে বেরিয়ে গেছে, এবং সেই কারণে সে হচ্ছে যে সঙ্গে সঙ্গে কি হলো, লিকুইড হওয়ার
জাস্ট সাথে সাথেই ভেপার হয়ে ভেপোরাইজ করে গেল। আমি হচ্ছে লিকুইডকে আর দেখতে পেলাম না, একেবারেই আমি হচ্ছে সলিড থেকে দেখতে পেলাম যে ভেপারে চলে যাচ্ছে। এ সিস্টেম আগে পড়েছি, তিনটে গ্রাফ, তিনটে এরিয়া আর একটা পয়েন্ট, দ্য পয়েন্ট ও, যেখানে তিনটে ফেজ একসঙ্গে ইকুইলিব্রিয়ামে আছে, নাম্বার অফ phases 3 and degrees of freedom 0. This is our discussion on one component phase equilibria, one component phase graph. আমাদের পরের আলোচনা আমরা টু কম্পোনেন্ট সিস্টেমে ঢুকব, এবং তার আগে অবশ্যই জলের পাশাপাশি আমাদের যে দুটো বিষয় নিয়ে যে দুটো কম্পোনেন্টকে নিয়ে চর্চা করার ছিল ওয়ান কম্পোনেন্টের মধ্যে, সে দুটো আগে শেষ করব, তারপরে আমরা টু কম্পোনেন্টে ঢুকব। মূল বিষয়টা একই রেখে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সালফার, এই দুটো কম্পোনেন্টের আমরা ফেজ ডায়াগ্রাম সম্বন্ধে আলোচনা করব, এবং তারপরে আমরা টু কম্পোনেন্ট সিস্টেমের দিকে আস্তে আস্তে অগ্রসর হব। এই অবধি হচ্ছে আমাদের আজকের ভাবনা চিন্তা করার বিষয়। আমরা এর পরের দিন টু কম্পোনেন্ট সিস্টেমে চর্চা শুরু করব। তার আগে পর্যন্ত যেটা এই চর্চাগুলো বাড়িতে বসে চলুক, চলতে থাকুক।